ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গত 25/9/2021 তারিখে সিনিয়র অফিসার আইটি পোস্টের কম্বাইন টু ব্যাংকে সিনিয়র অফিসার আইটি পোস্টের যে পরীক্ষাটি হয়েছিল প্রিলিমিনারি টেস্ট, সেই প্রিলিমিনারি টেস্টের প্রশ্নটি আমরা সলিউশন করব। সম্পূর্ণ প্রশ্নটি আমরা সলিউশন করব আজকে, এবং যে কোশ্চেনগুলো একটু বোঝার আছে সেই কোশ্চেনগুলো উত্তরটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটার পরীক্ষাটি নিয়েছিল হচ্ছে যে আহসানুল্লাহ। তো কোশ্চেনটি সলিউশন করার আগে একটা জিনিস একটু বলে রাখি, যারা নতুন প্রিপারেশান নিচ্ছেন বা পরীক্ষায় কম দিয়েছেন তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর হবে। কারণ হচ্ছে আপনারা পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে পরীক্ষার কোশ্চেনগুলো আপনি যে বই পড়ে গেছেন বা যে ধরনের বই পড়েছেন সেগুলো থেকে কমন পড়বে না। কারণ হচ্ছে আপনি ইদানিংয়ের যে পরীক্ষাগুলো আগে যেটা হতো যে 2-4টা কোশ্চেন পড়ে গেলে সেটা কমন পড়তো, কারণ সেখানকার কোশ্চেনগুলো ছিল এমন, কিন্তু এখন আর সেই কিন্তু কোশ্চেন লেভেলের নাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আপনাকে শুধু আপনি কনফার্ম করবেন যে আপনার কোন বইতে টপিকসগুলো আছে, যে হ্যাঁ আমি এই বইটা পড়লে আমার টপিকসগুলো কভার করে। আপনি সেই টপিকসগুলো, এখন আর ওই যুগ নেই যে আপনি না পড়ে গিয়ে পরীক্ষায় কমন পাবেন। তো সেই জন্য বলছি আপনি কন্টেন্টগুলো আছে এমন বই ফলো করবেন, এবং অনলাইন অবশ্যই ফলো করবেন, কারণ প্রত্যেকটা প্যাটার্ন আলাদা। আপনার ব্যাংকের প্যাটার্ন আলাদা, বাংলাদেশ ব্যাংকের প্যাটার্ন আলাদা, বুয়েট প্যাটার্ন আলাদা, পিএসসি আলাদা। সো প্রত্যেকটা প্যাটার্নের জন্য আপনি পিএসসির জন্য প্রিপারেশান নিলে আপনি ব্যাংকে ভালো করতে পারবেন না। পিএসসির প্রিপারেশানের ধরন একরকম, আবার ব্যাংকের প্রিপারেশানের ধরন একরকম। ব্যাংকের জন্য আমি যদি বলি, সহজে যদি বলি, ব্যাংকের জন্য আপনি যেহেতু আহসানুল্লাহ নিয়ে থাকে পরীক্ষা বা অন্যান্য যারা নিয়ে থাকে, সবাই যেটা করে যে ইন্ডিয়ান যে বিভিন্ন এক্সাম সাইট আছে সেই এক্সাম সাইটগুলো থেকে হুবহু কপি পেস্ট করে, অথবা যে ইন্ডিয়ান রাইটারদের যে বইগুলো আছে সেগুলো থেকেও হুবহু কপি পেস্ট করে। হ্যাঁ, হয়তো সেখান থেকে দুই একটা সেন্টেন্স হয়তো চেঞ্জ করলেও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি 100টা কোশ্চেন হয়, 100টা কোশ্চেন থেকে আপনি 40-30টা আপনি কোশ্চেন হুবহু পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে অনলাইন বেসড হইতে হবে, প্লাস যদি আপনি অনলাইন বেসড নাও হন সেক্ষেত্রে আপনাকে ডিটেলস পড়তে হবে এবং বেসিকটা বুঝতে হবে। আমরা যেটা করি যে বেসিক না পড়েই চিন্তা করি যে হুবহু কমন পাবার, আসলে হুবহু কমন পাওয়া আদৌ সম্ভব না। এখন আপনি এক সময় আগে হয়তো যে ওয়েবের রেফারেন্স মডেলগুলোর নাম লেখো, কোনটা ওয়েবের রেফারেন্স মডেল, এই ধরনের কোশ্চেন তো এখন হবে না। এখন কম্পিটিটিভ এক্সামগুলো অনেক কম্পিটিশান হয় অনেক বেশি। আপনার আগে যে পরিমাণ এক্সাম দিতে এখন তার থেকে বেশি পরিমাণ এক্সাম দেয়। তারপরে হচ্ছে যে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যেমন আমার বইতে হিউজ পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, এবং এই যে টপিকসগুলো, প্রত্যেকটা টপিকস আমার বইতে কভার করা আছে। সেই জিনিসগুলো যদি বুঝে আপনারা পড়তে পারবেন, আপনারা 10টা এমসিকিউ মুখস্থ করার চাইতে ওই টপিক্সকে কভার করলে আপনি 10,000 এমসিকিউর উত্তর দিতে পারবেন। তো সেই জন্য বলছি, আপনি 10,000 এমসিকিউ বোর্ডে বসে অপশন মুখস্থ না করে আসলে ব্যাপারটা ক্লিয়ার হন, যে আপনি স্ট্যাক রিলেটেড একটু পড়াশোনা করেন, স্ট্যাক রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করেন বই থেকে। ব্যাস দেখবেন যে আপনি ওইখান থেকে যদি একটু এদিক সেদিক করে যদি কোশ্চেন দেয়, হোক না সেটা ইন্টারনেট থেকে দিক, হ্যাঁ, আপনি যদি হুবহু যদি কমন পেতে চান, যে না আমি ইন্টারনেট থেকে হুবহু কমন পেতে চাই, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ফলো করতে পারবেন। তো এই হচ্ছে কথা। ব্যাংকের ক্ষেত্রে প্রিপারেশান আলাদা, পিএসসির ক্ষেত্রে প্রিপারেশান আলাদা। সো প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে ভাবতে হচ্ছে। এখন সেই যুগ চলে আসছে। সো আপনি হুবহু কমন পেয়ে যাবেন, এমন হুবহু কমন পাবেন শুধুমাত্র ব্যাংকের। যদি আপনি অনলাইন যদি প্র্যাকটিস করেন, 20-30টা কোশ্চেন আপনি হুবহু কমন পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে হয়তো 10,000 এমসিকিউ পড়তে হতে পারে, ঠিক আছে। তো কথা আর না বাড়ি আমরা কোশ্চেন সলিউশনে চলে যাই। এরপরে যদি কারো কিছু যদি জানার ইচ্ছা থাকে, আমাদের স্ট্যাক আইটি জব সলিউশন গ্রুপে জয়েন করবেন, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এই কোশ্চেনের যে পিডিএফটা যদি কারো দরকার হয়, সেটা আপনারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন, সেখানে আমি আপলোড করে রেখেছি অলরেডি। তো যারা অলরেডি পিডিএফটি দেখে আনসারগুলো দেখেছেন তারা চাইলে দেখতে পারেন, আর যারা এখনও দেখেন না তারা এখান থেকে ভিডিওটা দেখে এবং আমাদের গ্রুপ থেকে পিডিএফটা কালেকশন করতে পারেন। সেখানে দেওয়া আছে স্ট্যাক আইটি জব সলিউশন এই গ্রুপে, ফেসবুক গ্রুপ। ওকে, আমরা কোশ্চেন সলিউশনে চলে যাই। আমি যেগুলো ক্রিটিক্যাল কোশ্চেন সেগুলো একটু বলবো, আর বাদ বাকিগুলো শুধু আনসার বলে যাব। যেমন, বিটুইন এ ক্লায়েন্ট অ্যান্ড এ ওয়েব সার্ভার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর ইন্সপেক্টিং দ্য ডাটা দ্যাট ইজ সেন্ড ফ্রম দ্য ক্লায়েন্ট টু দ্য ওয়েব সার্ভার অ্যান্ড ব্লকিং অ্যাটাক সাচ অ্যাজ এসকিউএল ইনজেকশন। এই এসকিউএল ইনজেকশন টাইপের অ্যাটাকগুলো আপনি যখন
আপনার একটা ক্লায়েন্ট কম্পিউটার থেকে যখন আপনার সার্ভারে কিছু পাঠাবেন, কোনো ডাটা পাঠাবেন, সেক্ষেত্রে আপনার এখানে যে অ্যাটাক হতে পারে সে অ্যাটাকটাকে মানে কি ইউজ করলে আপনি এই এসকিউএল ইনজেকশন জাতীয় অ্যাটাক, এই টাইপের অ্যাটাক থেকে আপনি এগুলোকে ব্লক করতে পারবেন। এটাকে বলা হচ্ছে WAF। এটা একটা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বলে আমরা এটাকে, WAF এটার ফুল শর্ট ফর্ম। সো এটার মাধ্যমে আপনি এসকিউএল ইনজেকশনের মতো অ্যাটাককে আমরা ব্লক করতে পারেন। তো এটার এই জন্য এটা রাইট আনসার হবে অপশান ডি। এরপরে হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফলস উইথ রেসপেক্ট টু 4G অ্যান্ড 5G সেলুলার নেটওয়ার্ক। 4G এবং 5G সেলুলার নেটওয়ার্কের ক্ষেত্রে ডি নাম্বার অপশানে বলা হচ্ছে যে there will be data session handoff feature in 5G network which is not available in 4G network but it's available in 4G LTE network. So এখানে আমরা explanation দেওয়ার চেষ্টা করেছি। So option D is the right answer. What is the propagation time for a 2.5 kilobyte message and email? If the bandwidth of the network is 1 gigabyte per second, assume that the distance between the sender and the receiver is 12,000 kilometer and that light travels at 2.4 in 10 to the power 8 meter per second. সো এই প্রবলেমটা সলভ করতে আপনাকে কি ইনফরমেশন চাইছে, আপনাকে প্রথমে চাইছে হচ্ছে যে আপনার প্রোপাগেশন টাইমটা কত এবং আপনার ট্রান্সমিশন টাইমটা কত, ঠিক আছে। এখন আপনাকে প্রোপাগেশন টাইম এবং ট্রান্সমিশন টাইম যদি আপনাকে বের করতে হয়, মূলত আপনাকে ট্রান্সমিশন টাইমটা বের করতে হবে, ঠিক আছে। সো আপনাকে যদি ট্রান্সমিশন টাইমটা যদি বের করতে, আমরা জানি যে প্রোপাগেশন টাইম সমান কি, প্রোপাগেশন টাইম হলো আপনার ট্রান্সমিশন মিডিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে যে সময়টা লাগে সেটা আমরা প্রোপাগেশন টাইম বলতেছি। আর ট্রান্সমিশন টাইমটা আপনাকে যদি বের করতে হয় তাহলে ট্রান্সমিশন টাইমের কিন্তু একটা সূত্র আছে। আপনার যে মেসেজটা আছে সেটা সাইজটা কত, এটাকে যদি আমরা ব্যান্ডউইথ দিই ভাগ দিই, কারণ ব্যান্ডউইথের উপরে ট্রান্সমিশন টাইপটা ডিপেন্ড করতেছে, সেই কারণে এটার ইকুয়েশনটা এমন হচ্ছে যে সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। তো সাইজ যদি ডিভাইডেড বাই ব্যান্ডউইথ হয়, এখানে সাইজটা কত, আমার মেসেজের সাইজটা এখানে দেওয়া আছে 2.5 কিলোবাইট। হ্যাঁ, 2.5 কিলোবাইটকে আমরা যদি কনভার্ট করি তাহলে এইটা আসে, ঠিক আছে। সো এইটাকে আমরা করলাম বিটে কনভার্ট করলাম, তারপরে আমরা এটাকে যদি কনভার্ট করি এবং এখানে আছে কত দেখেন, আমার 1 গিগাবিট পার সেকেন্ড, ঠিক আছে, ব্যান্ডউইথ অফ দ্য নেটওয়ার্ক। এটাকে যদি আমরা বাইটে কনভার্ট করি তাহলে 10 to the power 9 হয়, ঠিক আছে। সো 10 to the power 9, আর এটাকে দুইটাকে আমরা সেম যে একক সেটাতে আমরা কনভার্ট করলাম। যদি এটাকে এটা দিয়ে ভাগ দিই তাহলে 0.020 মিলি সেকেন্ড। এটা সহজ, এটা আপনারা ক্যালকুলেশন করলে পারবেন। জাস্ট কনভার্সনটাই হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট, দুইটাকে সেম এককে নিয়ে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 4 নম্বর কোশ্চেনটা ছিল ইউজার পাসওয়ার্ড ইন লিনাক্স আর স্টোরড অ্যাজ। এখানে লিনাক্সে ইউজার পাসওয়ার্ডগুলো টেক্সট আকারে থাকে, সেটাই বলা হয়েছে। সো ডিরেক্টেজ ডাটা, হ্যাঁ, এইটা তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার। On a class B network, how many hosts are available at each site with subnet mask of 248? তো সাবনেট মাস্ক যদি 248 হয় তাহলে আপনার 3 নম্বর অক্টেটে আপনার 5টা বিট পূর্ণ আছে। 248কে যদি আপনি বাইনারিতে লেখেন তাহলে দেখবেন যে 3 নম্বর অক্টেটে 5টা বিট পূর্ণ আছে আর 3টা বিট হচ্ছে যে 0, হ্যাঁ, 111111111000, অর্থাৎ প্রথমে 5টা 1, তারপরে 3টা 0, এরপরে বাকিগুলো 0, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয় ক্লাস বি এর ক্ষেত্রে। তাহলে আমার কি হবে, আমার হোস্ট সংখ্যা কত হবে? তাহলে হোস্ট সংখ্যা বের করতে হলে আপনাকে জানতে হবে যে আপনার কয়টা বিট অফ আছে। তাহলে কয়টা বিট অফ আছে? 3 নম্বর অক্টেটের 8টা বিট, আর 4 নম্বর অক্টেটের 8টা বিট এবং 3 নম্বর অক্টেটের কয়টা বিট? 3টা বিট। তাহলে 8 3 কত হয়? 11। তাহলে 2 to the power 11। এখানে ডিটেলস বলা আছে, দেখেন। এটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে দেখেন এই 8 আর 3 11টা বিট হচ্ছে 248কে যদি আমরা বাইনারিতে লিখি এরকম হয়। এই 11টা বিট হচ্ছে হোস্টের জন্য, আমরা জানি অফ বিট যেগুলো সেগুলো হোস্টের জন্য, অন বিট যেগুলো সেগুলো নেটওয়ার্কের জন্য। তাহলে এখানে হোস্ট বিট আছে 11টা, তাহলে 2 to the power 11 সূত্র, আর 2টা বাদ যাবে, তাহলে 2046 হচ্ছে আনসার। তাহলে ডি হচ্ছে 2046, এটা হচ্ছে আর নাম্বার অফ হোস্ট। সো রাইট আনসার ইজ 2046। A job which is scheduled to run periodically at fixed time or interval is known as, এটাকে আমরা ক্রন জব বলি। এখানে ডিটেল বলা আছে ক্রন জব সম্পর্কে, যারা জানেন না তারা একটু পড়ে নেবেন। ইন ওরাকল ডিবিএমএস লগ রাইটার LGW, আর এটাকে আমরা লগ রাইটার বলে থাকি। প্রসেস ইজ, এটা একটা প্রসেস, এটা একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস, ঠিক আছে।
সো ওরাকলে আপনার ওরাকল ডাটাবেজে কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস যেমন এটা লগ রাইটার আছে, আপনার চেক পয়েন্ট আছে, এসমন আছে, পিমন আছে। এসমন হচ্ছে সিস্টেম মনিটরিং প্রসেস, আবার পিমন হচ্ছে প্রসেস মনিটরিং প্রসেস। সো এই ধরনের ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আছে। তো বলা হচ্ছে এখানে যে ইন ওরাকল ডিবিএমএস ইজ এ প্রসেস ইজ এ ব্যাকগ্রাউন্ড প্রসেস, উই নো দ্যাট ইট ইজ এ ব্যাকগ্রাউন্ড প্রসেস। সো এটার আনসার হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো ড্যাশ ইজ দ্য এটা হচ্ছে দ্য ড্যাশ ইজ দ্য HFC, এটা হচ্ছে হাইব্রিড ফাইবার কোএক্সিয়াল কেবল, hybrid fiber coaxial network device installed inside the distribution hub that receive data from the internet and passes them to the combiner। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে যে CMTS বলে থাকি। CMTS এর ফুল মিনিং হচ্ছে কেবল মডেম ট্রান্সমিশন সিস্টেম, এটা হচ্ছে CMTS। এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা ছিল ফাইন্ডিং ইউজফুল প্যাটার্ন ফ্রম দ্য ডাটা ইন এ ডাটাবেস ইজ নোন অ্যাজ, আমরা এটাকে জানি হচ্ছে ডাটা মাইনিং হিসেবে। সো এটা হচ্ছে ডাটা মাইনিং, এখানে ডিটেলস বলা আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। কি মানে ড্যাশ হেল্পস প্রিভেন্ট পাওয়ার চার্জেস, প্রিভেন্ট করে পাওয়ার চার্জেস থেকে প্রিভেন্ট করে কোনটা, এটাকে আমরা বলি হচ্ছে চার্জ সুপ্রেসর। চার্জ সুপ্রেসর যেটা করে এটা একটা আসলে ডিভাইস, এখানে বলা আছে দেখেন এখানে এটা একটা হচ্ছে ডিভাইস, এটা আপনার প্রিভেন্ট ড্যামেজ টু ইলেকট্রনিক ইকুইপমেন্ট ফ্রম ভোল্টেজ, ঠিক আছে। এটা এই একটা ডিভাইস, এই ডিভাইসটা এইভাবে প্রিভেন্ট করে। এরপর হচ্ছে আপনাকে বলা হচ্ছে .NET, যেটা .NET ক্যান বি ইউজড ইন দ্য ফলোয়িং। .NET আমরা কী কাজে ব্যবহার করতে পারি? ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ মাইক্রো সার্ভিস আমরা ডেভেলপমেন্ট করতে পারি, ডেভেলপমেন্ট অফ ক্লাউড অ্যাপ্লিকেশন। সো অল অফ দ্য অ্যাবোভ ইজ দ্য রাইট অ্যান্সার। সো এটার সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবোভ। সো হোয়াট ইজ দ্য API লেভেল অফ অ্যান্ড্রয়েড ভার্সন 11? অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর API লেভেল হচ্ছে 30। সো এখানে যেহেতু 30 নেই সেহেতু এটার রাইট অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবোভ। তো এরপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইন্টারনাল কোড নেম অফ অ্যান্ড্রয়েড ভার্সন 8? অ্যান্ড্রয়েড ভার্সন 8 এর নেমটা হচ্ছে আমরা ইন্টারনাল কোড যেটা সেটা হচ্ছে ওয়াটমিল কুকি। ওয়াটমিল কুকি এটা হচ্ছে অপশান বি, তাহলে এটার রাইট আনসার হচ্ছে অপশান বি, ওয়াটমিল কুকি। এরপরে হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফলস উইথ রেসপেক্ট টু ক্রিপ্টোগ্রাফি? ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে কোনটা ফলস? এখানে কী বলছে দেখি আমরা। অ্যাসিমেট্রিক কি সিস্টেম ইউজেস অনলি দ্য প্রাইভেট কি? আমরা জানি অ্যাসিমেট্রিক কিতে অনলি দ্য প্রাইভেট কি ইউজ করেন। এখানে পাবলিক কি দিয়ে আমরা ডাটাকে এনক্রিপ্ট করি এবং প্রাইভেট কি দিয়ে আমরা ডাটাকে ডিক্রিপ্ট করি। তাহলে প্রথম অপশানটাই আমাদের দেখতে পাচ্ছি এটা একটা ফলস সেন্টেন্স, অর্থাৎ এটা একটা ভুল বাক্য, সেহেতু আমার রাইট আনসার হবে এ। A circuit has two difficult voltage sources that are connected in a series opposite. দুইটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা ভোল্টেজ সোর্সকে যদি আমরা সিরিজে সংযুক্ত করি, ইফ দ্য সোর্সেস আর রেটেড অ্যাট একটা সোর্স ভোল্টেজ যদি 6 হয় আর একটা সোর্স ভোল্টেজ যদি আমাদের 9 হয়, হোয়াট ইজ দ্য টোটাল সোর্স ভোল্টেজ? জাস্ট ফিগারটা আঁকাবেন, সিরিজে দুইটা ভোল্টেজ দিবেন, দিয়ে একটা লুপ চালাইলে আপনি পেয়ে যাবেন 3 ভোল্ট, ঠিক আছে। লুপটা চালাইলে প্লাস আর মাইনাস হয় 3 ভোল্ট হয়ে যাবে। সো জাভা ভার্চুয়াল মেশিনে কি হচ্ছে? জাভা ভার্চুয়াল মেশিন আমরা জানি যে JVM বলা হচ্ছে। জাভা ভার্চুয়াল মেশিন কি? এটা হচ্ছে অ্যাক্টস অ্যাজ এ ফুল ফ্লেগ হাইপারভাইজার। এটা আসলে কি? এটা আসলে ম্যানেজ সিস্টেম মেমোরি প্রোভাইডস এ পোর্টেবল এক্সিকিউশন এনভায়রনমেন্ট ফর জাভা বেসড অ্যাপ্লিকেশন, অর্থাৎ জাভা দিয়ে তৈরি অ্যাপ্লিকেশনগুলো JVM দিয়ে আমরা রান করতে পারি, এটাই আসলে এখানে বলা হচ্ছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। সো হোয়াট ইজ দ্য টাইপিক্যাল স্পিড অফ এ USB ভার্সন 3? USB ভার্সন 3 এর স্পিড আসলে 4.8 to 610 Mbps হয়। তাহলে বোথ এ এবং বি হচ্ছে রাইট আনসার, এখানে সেটা বলা আছে ডিটেলসে। ইন হুইচ টাইপ অফ সার্কিট সুইচিং ডেলিভারি অফ ডাটা ইজ ডিলেড? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন। ডিলেড বিকজ ডাটা মাস্ট বি স্টোর্ড অ্যান্ড রিট্রাইভ ফ্রম RAM, ঠিক আছে। এটা হচ্ছে টাইম ডিভিশন, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু রেস্ট API ইজ ফলস? রেস্ট API এর ক্ষেত্রে এখানে কোন বাক্যটা আসলে ভুল? হ্যাঁ, এখানে আমরা জানি যে রেস্ট API এর ক্ষেত্রে এই রেস্ট API উড ইউজ এ গেট রিকোয়েস্ট, এটা ট্রু। দ্য রেস্ট API উড ইউজ এ ডিলেট রিকোয়েস্ট, ট্রু। The operation in a REST API can be called from any HTTP client. Okay, it's also a true sentence. তাহলে ডি হচ্ছে none of the above statement is false, এটা হচ্ছে রাইট আনসার। So what is the maximum data rate of channel with a bandwidth of 200 kHz if we use 4 channel? 4টা চ্যানেল থাকে এবং ব্যান্ডউইথ হচ্ছে 200 kHz, মনে রাখার চেষ্টা করেন। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে তাহলে কি, if we use 4 level of digital signaling, তাহলে আমাকে বের করতে হবে এখানে আপনার ম্যাক্সিমাম ডাটা রেটটা কত। তাহলে আমরা জানি যে এটা সূত্র হচ্ছে b * log 2 to the power, মানে নাম্বার অফ বিট আর কি। তো নাম্বার অফ বিট বের করতে হলে log 2 to the power l লেভেল সংখ্যা। তো লেভেল সংখ্যা যেহেতু এখানে বলা আছে, লেভেল হচ্ছে কয়টা? 4টা বলছে। তাহলে ব্যান্ডউইথ বলা আছে কত?
200 কিলো হার্জ, যেটাকে আমরা হার্জে কনভার্ট করলাম। আর 2 টু দি পাওয়ার এল মানে 4, 2 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে আসে কত, আসে এবং ক্যালকুলেশন করলে আসে 800 কিলো বিট পার সেকেন্ড। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন হুইচ ইয়ার ওয়ার চিপস ইউজড ইনসাইড দ্য কম্পিউটার অফ দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো কম্পিউটারের ভিতরে চিপ ব্যবহার করা হয়েছিল, এটা হচ্ছে 1964 এর দিকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নো এসকিউএল ডাটাবেস। নো এসকিউএল ডাটাবেস আমরা জানি যে এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে MongoDB হচ্ছে একটা নো এসকিউএল ডাটাবেস। ওকে, কোশ্চেন নাম্বার 23, এটা হচ্ছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং এসকিউএল। ঠিক আছে, এখানে সিলেক্ট রান ফাংশন দেওয়া আছে। সো এইটা একটু এক্সপ্লেন করার জন্য আমি একটু ইয়েতে যাব, রান ফাংশনটা কীভাবে কাজ করে সেটা একটু দেখানোর জন্য একটু সময় দেবেন। আমরা এখানে ডিজাইন, ওকে, আমরা এখানে একটু ড্র করব। ওকে, সো আমরা একটু দেখাই যে রান ফাংশনটা কীভাবে কাজ করে, ওরাকল ডাটাবেজের রাউন্ড ফাংশনটা কীভাবে কাজ করে। আমরা যদি কোনো ডাটাকে যদি রাউন্ড করি রাউন্ড ফাংশন দিয়ে, এটা হচ্ছে রাউন্ড, এইভাবে যদি ফাংশন আমরা ধরেন 3174.167, দিই, তাহলে কি হবে, আমার দশমিকের পরে 2 গড় আমার হচ্ছে যে রাউন্ড হবে। ঠিক আছে, তো দশমিকের পরে যদি 2 গড় রাউন্ড হয় তাহলে 3174 পয়েন্ট তো ঠিক থাকতেছে, তাহলে দশমিকের পরে 2 গড় রাখতে বলছে, তাহলে আমরা 2 গড় রাখবো 1, এবং 2 গড় রাখতে গেলে আমাকে দেখতে হবে এই এক ঘর আর এই এক ঘর। তো এইখানকার আমরা জানি যে ম্যাথমেটিক্স যারা আগে করেছেন যারা তারা জানেন অবশ্যই যে 2 ঘর রাখতে গেলে তার পরের ঘর কি আছে সেটা দেখতে হবে। তাহলে তার পরের ঘরে যদি 5 অথবা 5 থেকে যদি বড় হয় তাহলে তার আগের ঘরে আমাকে যত ঘর রাখতে হয় ঠিক তার ঘরে আমাকে কি যে 1 যোগ করতে হবে। যদি 5 এবং 5 থেকে যদি বড় হয় তাহলে 6, এখানে আছে 7, তাহলে যেহেতু 5 থেকে বড় আছে তাহলে এখানে 6 সাথে 1 যোগ হবে 7। ঠিক আছে, 7 হয়ে যাবে, তাহলে 17, তাহলে আমি দশমিকের পরে 2 ঘর রাউন্ড হয়ে গেলে এটা হচ্ছে আনসার। এখন এটা সবাই বুঝে, কিন্তু যখনই আমাকে এটা বলা হয় যে রাউন্ড, আমি পুরোটা না লিখলাম, 3174.167, -2 বা -3 বা -4, এটা যদি বলে তাহলে কি হবে। আচ্ছা, এইটা দিলে সবাই একটু ঘাবড়ে যায় যে আসলে কি করব। এটা হচ্ছে সিম্পলি মনে রাখবেন, আজকে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, সো এটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে আমাকে যখন মাইনাস বলবে তখন আমাকে দশমিকের এই দিকে আসতে হবে। ঠিক আছে, এই দিকে আসতে হবে, তাহলে আমাকে 1 ঘর রাখতে বলছে এবং 2 ঘর পর্যন্ত রাখতে বলছে। তাহলে আমি কত রাখতেছি, এখান থেকে এইটা রাখবো এবং এইটা রাখবো। এখন এইটা রাখতে গেলে আমাকে এই দুইটা হচ্ছে যে আমাকে রাউন্ড করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 7 এবং 4কে রাউন্ড করতে হবে। তো 7 4 রাউন্ড করতে হলে আমার থাকতেছে কোনটা, 31 থাকতেছে, 31-এ কিন্তু হাত দেওয়া যাবে না। ঠিক আছে, আমি -2 হিসাব করবো কোত্থেকে, এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে হিসাব করে আসবো, দশমিকের পর থেকে 1 ঘর 2 ঘর, তাহলে এই 2 ঘর আমাকে রাউন্ড করতে হবে, হিসাবটা এইভাবে আসবে। তো 2 ঘর রাউন্ড করতে গেলে আমার এখন হিসাব করতে হবে আমার থাকতেছে কত, 31 থাকতেছে। এখন এই 31-এর এই 1টা কী হবে, এই 1টা কি 1-এ থাকবে নাকি 1 বাড়বে, এটা ডিপেন্ড করবে কার উপরে, ঠিক তার পরের ঘরে কি আছে, 7 আছে। তাহলে যেহেতু তার পরের ঘরে হচ্ছে 7 আছে, সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, তার আগের ঘর 2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2, আর বাদ বাকি এটা যেহেতু রাউন্ড হয়ে যাবে তাহলে এগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, দশমিকের পরেও 0, তাহলে আলটিমেটলি আনসার আসতেছে 3200। এখন আমরা একটু কোশ্চেনে যাই। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে দেখেন 232.420, 232.430। তাহলে কোশ্চেন ছিল এটা 232. সামথিং 130 বা সামথিং ইট ইজ 2, তাহলে 2 ঘর, তাহলে আমি 1 ঘর নিলাম 2 ঘর নিলাম, এই 2 ঘর কী করতে হবে, রাউন্ড করতে হবে, মানে এই 2 ঘর কিন্তু 0 হয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে, এখন কত হচ্ছে যে আমাকে আর আছে কোন ঘর, এই ঘর আমি বলছি কি বসবে, কিন্তু এখন 2 বসবে নাকি 1 বাড়বে, এটা ডিপেন্ড করবে তার পরের ঘরের কি আছে তার উপরে। তাহলে তার পরের ঘরে আছে 3, যেহেতু 5 বা 5 থেকে বড় না, সেক্ষেত্রে এই 2 এর সাথে 1 যোগ হবে না, 2 2-এ থাকবে, সেই অনুসারে 200। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 200। তা এটা আবার একটু বলি, মাইনাসের ক্ষেত্রে দশমিকের এই পাশ থেকে হিসাব হবে 2 ঘর, যদি -2 হয় তাহলে 2 ঘর 0 হয়ে যাবে। ঠিক আছে, এবং যেটা থাকবে তার সাথে 1 যোগ হবে কি যোগ হবে না,
এটা ডিপেন্ড করবে তার পরের ঘরে কী সংখ্যা আছে সেটার উপরে। যদি তার পরের ঘরে 5 অথবা তার থেকে বেশি থাকে তাহলে তার সাথে 1 যোগ হবে, আদারওয়াইজ যোগ হবে না। ঠিক আছে, এই হচ্ছে রুলস। তাহলে সেই রুলস অনুসারে 200। এখন আমরা কোশ্চেনে চলে যাই। তাহলে আমার আসতেছে এইটা, তাহলে রাইট আনসার হচ্ছে বি। তাহলে এসএসডি আর মোর ডিউরেবল দ্যান হার্ড ডিস্ক ইন এক্সট্রিম অ্যান্ড হার্শ এনভায়রনমেন্ট বিকজ, কারণ এটাতে আসলে অ্যাকচুয়েটার মানে যেটা অ্যাকচুয়েটার আর্মটা নাই, সে কারণে এটা হচ্ছে যে এইটা ডিউরেবল দ্যান হার্ড ডিস্ক। ওকে, এসএসডিটা এখানে ডিটেলস বলা আছে। রাইট আনসার হচ্ছে তাহলে এ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ফলস, এখানে কোন সেন্টেন্সটা ফলস এটা বলতে হবে আপনাকে। ডাটা মাইনিং ইজ কনসিডার অ্যাজ এ প্রসেস অফ এক্সট্রাক্টিং ডাটা ফ্রম লার্জ, এটা ঠিক আছে। ডাটা ওয়ারহাউস ইজ দ্য প্রসেস অফ রুলিং অল দ্য রিলেভেন্ট ডাটা টুগেদার, ওকে দ্যাটস কারেক্ট। হোয়াট ওয়ারহাউস ইজ ক্রিয়েটেড উইথ দ্য ডেটা জেনারেটেড বাই ডাটা মাইনিং ফর ফিউচার ইউজ, হ্যাঁ এটা আসলে ফলস। তাহলে রাইট আনসার হচ্ছে সি। If the end office received 2 bursts of analog signal with frequency of 697 and 1477 Hz, then the number has been found. এটা হচ্ছে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলে হবে, এটা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন সূত্রটা, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। এটা হচ্ছে আনসার হচ্ছে 3 হবে। ওকে, number question, which one of the following statement is true in with respect to printer daemon process, এর ক্ষেত্রে কোনটা ট্রু সত্য। printer daemon runs as a service in operating system, operating system সার্ভিস হিসেবে রান, এটা ট্রু। রাইট আনসার তাহলে ডি। when a beam of light travels through media of 2 different densities if the angle of incidence is greater than the critical angle, এটাকে বলা হয় রিফ্র্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্র্যাকশন, এটাকে বলা হয় রিফ্র্যাকশন। In the protocol the symmetry is equal to, যদি এটা হয় where GN and R public number, then এটা হচ্ছে যে Diffie-Hellman, so the right answer is C. Which one of the following statement is false, এটা হচ্ছে যে false হচ্ছে যে C নাম্বার, কারণ হচ্ছে এটা 32 বিট সিস্টেম ক্যান অ্যাক্সেস 232 মেমোরি অ্যাড্রেস। তো এটা মেমোরি অ্যাড্রেস কীভাবে ক্যালকুলেশন করতে হয় বিট নাম্বার থেকে, এটা এখানে ডিটেলস বলা আছে। তাহলে সেক্ষেত্রে এটা আসলে মেলে না, 32 বিটের ক্ষেত্রে আমার আসে এরকম ক্যালকুলেশন করলে দেখবেন। সো এই ক্ষেত্রে আমার যেহেতু এটার সাথে মিলতেছে না, তাহলে রাইট আনসার হচ্ছে অপশান সি। আচ্ছা, হুইচ অফ নন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে যে স্টেটমেন্টগুলো আছে, ক্যাশ মেমোরি ইজ এ স্মল অ্যামাউন্ট অফ মেমোরি হুইচ ইজ এ পার্ট অফ র্যান্ডম অ্যাক্সেস, ক্যাশ মেমোরি ইজ ইউজ টু টেম্পোরারি হোল্ড ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা দ্যাট রিসিভ ইজ লাইকলি টু রিইউজ। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে ট্রু হচ্ছে এটা, হ্যাঁ রিইউজ। ওকে, তাহলে প্রশ্নটা ছিল কোন স্টেটমেন্টটা সত্য, তাহলে সত্য স্টেটমেন্ট হচ্ছে এটা। Which error detection method involve the use of purity bit? Purity bit হচ্ছে 2-dimensional parity bit, parity check, parity bit check, এটা হচ্ছে 2-dimensional parity check. আচ্ছা, a DNS response is classified as if the information comes from a cache memory থেকে আসলে এটাকে বলা হচ্ছে আমাদের recursive DNS বলা হয় এটাকে, আসলে recursive DNS response is classified as if the information comes from the cache memory. আচ্ছা, অ্যানিমেল কন্টেন্ট অ্যান্ড টেক্সচুয়াল বার্থডে গ্রিটিং, এই পিকচার অফ এ কেক অ্যান্ড এ সং, দ্য অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য কন্টেন্ট টাইপ, এই কন্টেন্টটা হচ্ছে মাল্টিপার্ট প্যারালাল, এই কন্টেন্টটা হচ্ছে মাল্টিপার্ট মিক্সড, অপশান সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রেসপেক্ট টু এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রেসপেক্টে কোনটা সত্য। ইউনিক কি অ্যান্ড প্রাইমারি কি আর দ্য সিমিলার, হ্যাঁ এখানে ডিটেলস বলা আছে কেন সিমিলার বলা হচ্ছে। Dash is a client server program that provides an IP address subnet mask, এটা হচ্ছে আসলে DHCP is a client server program that provides an IP address subnet mask IP address for a router and IP address for a name server to a computer, it's a dynamic host configuration protocol যেটা। আর বাইনারি সার্চ অ্যালগরিদমের অ্যাভারেজ টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভিগো লগ এন, এটা সবাই জানেন। and standard that allow a telephone connected to a public telephone network to talk to the computer connection, এটা আসলে এটা অনেকে জানার কথা। H.232 এই প্রোটোকলটা is an IT telecommunication standardization sector recommended that describe protocol for the annual visual communication session. Okay, তাহলে অপশন বি is the right answer. And Ethernet LAN using the OSPF protocol with 5 attached router can be called a network, a point to point stub transient, এটা হচ্ছে transient network. Okay, transient. LPDDR means LPDDR মানে হচ্ছে যে এখানে বলা আছে লো পাওয়ার ডাবল ডাটা রেট, লো পাওয়ার ডাবল ডাটা রেট, এখানে কোনো অপশনের সাথে মিলছে না, যার কারণে এটার রাইট আনসার হবে নান অফ দ্য অ্যাবোভ। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডাটা রেট i3 802.11 এন, এটা ম্যাক্সিমাম ডাটা হচ্ছে 600 Mbps। দ্য বাইনারি সার্চ অ্যালগরিদম ইজ ইউজ টু সার্চ ফর এ গিভেন আইটেম when it are sorted,
হ্যাঁ, এটা যদি হয় আইটেম আর সর্টেড যদি থাকে, ইফ দ্য নাম্বার অফ দ্য আইটেম ইজ 1 মিলিয়ন যদি হয় এবং আইটেমগুলো যদি সর্টেড থাকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কস্ট অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কম্প্যারিজন কতগুলো লাগবে সেটা আপনাকে বের করতে হবে। এটা যার সূত্র লগের সূত্রটা অ্যাপ্লাই করলে এটা বের হয়ে যাবে। এটা তাহলে যেহেতু 20-এর কাছাকাছি মানটা আসছে সেহেতু আমার এটার আনসার হবে অপশান বি, 20. So what is the min and max number of table required to convert a year diagram with 2 entities and one relationship between them with partial partition consistent of both entities? এটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ টেবল রিকোয়ার্ড ইন কেস অফ মেনি টু মেনি রিলেশনশিপ যদি হয় সেক্ষেত্রে আমার এটা লাগে। কিন্তু আমার যেহেতু এখানে আমি দেখি যে আমার কয়টা, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ টেবল রিকোয়ার্ড টু কনভার্ট ইয়ার ডায়াগ্রাম উইথ 2 এন্টিটি হচ্ছে 2টা রিলেশনশিপ একটা, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 3টা আর এর জন্য হচ্ছে 2টা, তাহলে সেই অনুসারে আসতেছে টোটাল মিনিমাম হচ্ছে 2টা আর ম্যাক্সিমাম হচ্ছে 3টা। আচ্ছা, মেজর ফাংশন অফ এ ট্রান্সপোর্ট লেয়ার ইন দ্য ওয়াইএসআই মডেল ইজ পারফর্ম, এটাও সবাই জানে আশা করি। এটা হচ্ছে যে যেহেতু আপনার মেজর ফাংশন অফ দ্য ট্রান্সপোর্ট লেয়ার, এটা আসলে ট্রান্সপারেন্ট ট্রান্সফার অফ ডাটা বিটুইন ইন্ড ইউজার, ঠিক আছে। At any iteration of simplex method, if j is minus c corresponding to any non-basic variable like j is obtained as 0, the solution under to এটা হচ্ছে alternative solution বলে এটাকে। And IP version 6 basic header is fixed at কত, এটা IP version 6 এর header size হচ্ছে b 40 বাইটের লং হয়, 40 বাইট লং হয়। Which one of the following neural network কোনটা সুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়ছে? সুপারভাইজড লার্নিং হচ্ছে মাল্টিপ্লায়ার পারসেপশন, সো অপশন এ only is the right answer. Which of the following service uses both TCP and UDP4? TCP এবং UDP ব্যবহার করে কি? TCP এবং UDP ব্যবহার করে, DNS ব্যবহার করে TCP এবং UDP। Which one of the following Linux command has incorrect syntax? Incorrect syntax হচ্ছে এটা cat, এটা এখানে incorrect syntax ch1 দিয়ে দেখেন গ্রুপ, এটা হচ্ছে ওনারশিপ চেঞ্জ করতেছে আর এটা হচ্ছে মোড চেঞ্জ করতেছে, পারমিশনটা দিচ্ছে, এটা সবগুলো ঠিক আছে, শুধু এইটা হচ্ছে যে অপশান এতে ভুল আছে। ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ভ্যালু, এটাকে VAF বলে সম্ভবত, ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরস ইনক্লুড দ্য ফলোইং অ্যামং আদার্স। এটা হচ্ছে দ্য ক্রিটিক্যালিটি অফ দ্য পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি অফ দ্য নোড, রিউজেবিলিটি অফ দ্য নোড, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ অফ এ ফাইল অ্যালাউড ইন লিনাক্স উইথ দ্য ফলোইং ডাটা ব্লক সাইজ 4 KB, আইনোড ডাটা পয়েন্টার সাইজ ইজ ইকুয়াল টু 4 KB। এখন এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়? এটা ক্যালকুলেশন করার জন্য একটা ছোট্ট সূত্র আছে, আমি এই সূত্রটা একটু লিখে দিই। এটা সূত্রটা হচ্ছে এমন, আপনার ব্লকের সাইজ সংক্ষিপ্ত লিখলাম আমি, ডিভাইডেড বাই হচ্ছে আমার প্যাকেটের যে সাইজ সেইটা, এটাকে যদি আমরা হোল কিউব করে যেটা আসবে সেটার সাথে ব্লক সাইজটা যদি আমরা গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার পয়েন্টার সাইজ। তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে কি, ব্লক সাইজ ডিভাইডেড বাই পয়েন্টার সাইজ হোল কিউব ইনটু ব্লক সাইজ। এটা করলে দেখবেন যে আপনার 4 বাইট থেকে উপরে আসবে, তাহলে আনসার হচ্ছে বি। In a two-level memory hierarchy, the access time of the memory bar nanosecond and the access time of the main memory is 1.5 microsecond. The heat ratio যদি এত, what is the average access time? যেটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে হবে, এখানে টোটাল ডিটেলসে বলা আছে, এটা দেখে নেবেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, 42 nanosecond. A signal which a single switch port is considered as a separate multicast domain. Which Unix Linux command is used to make all file and subdirectory in the program executable করতে হলে, মানে সবগুলো ফাইলকে এক্সিকিউট পারমিশন দিতে হলে কী করতে হবে? তো আমরা জানি যে CH মোড দিয়ে পারমিশন দিতে হয়, -R রিকার্সিভলি সবগুলোকে দেওয়ার জন্য -R অপশনটা, আর A+X মানে হচ্ছে যে A মানে হচ্ছে অল, +X মানে হচ্ছে যে এক্সিকিউট। এবল পারমিশন দিতে হলে আপনাকে +X, অর্থাৎ প্লাস দিয়ে মানে পারমিশন দেওয়া, মাইনাস মানে এক্সিকিউশন বাদ দেওয়া, আর এক্স মানে হচ্ছে যে আপনার এক্সিকিউট পারমিশন, ঠিক আছে। আর মানে হচ্ছে রিড, আর ডাব্লিউ মানে হচ্ছে রাইট, আর এক্স মানে হচ্ছে এক্সিকিউট পারমিশন। সো সেই অনুসারে CH মোড -R A+X প্রক্স, এটা হচ্ছে রাইট অ্যান্সার। an access point operates in which layer of OSI model? এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। which one of the following process scheduling algorithm highly improbable to be implemented? shortage of scheduling algorithm. consider the following fragment in, এখানে বলা আছে যে মুভ AX 0H, মুভ CX 0X, ডু লুপ, ডিক্রিমেন্ট করতেছে এক্স কে, লুপ ডু লুপ। এখন
এইটাতে অনেকেই বুঝতে ভুল করবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন ডিক্রিমেন্ট করতেছে এক্সকে, ওকে বেটার, বাট এই লুপ থেকে কখন বের হবে, এই লুপটাকে কখন বের হবে, সিএক্সের মান এটা ডিপেন্ড করতেছে। আমরা জানি যে লুপিংয়ের ক্ষেত্রে সিএক্স রেজিস্টারটা কাজ করে। তো সিএক্স রেজিস্টার যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে আমার তাহলে সিএক্সটা ডিক্রিমেন্ট হয়, হ্যাঁ, এক এক করে ডিক্রিমেন্ট হবে, হয়ে যখন সিএক্সের মান যখন 0 হবে তখন এই লুপ থেকে বের হবে, ঠিক আছে। সো সবাই যেটা মনে করবে যে এই ডিক্রিমেন্ট এক্সের মান ডিক্রিমেন্ট হতে হতে এটা আসলে যখন 0 হবে তখন আসলে এই লুপ থেকে বের হবে, আসলে না। আমরা যেহেতু লুপিংয়ের ক্ষেত্রে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লুপিংয়ের ক্ষেত্রে সিএক্স রেজিস্টারটা যখন আপনার 0তে আসবে তখন এই লুপিং থেকে বের হবে। তাহলে দেখেন আলটিমেটলি সিএক্স মানও ডিক্রিজ হচ্ছে এবং এক্সের মানও ডিক্রিজ হচ্ছে। এই এক্সের মান এবং সিএক্সের মান ডিক্রিজ হতে হতে এটার মান আসলে সিএক্সের মান বোঝাই যাচ্ছে যে 0তে গেলে শেষ হবে, তাহলে সিএক্সের মান কত হবে, 0h হবে, এখানে ই না সিএক্স হবে। আর ডিক্রিজ হবে এক্সের মান, এক্সের মান যদি ডিক্রিজ হয়, এক্সের মান ডিক্রিজ হবে, সিএক্স যতবার চলবে এক্সের মান ততবার ডিক্রিজ হবে। তাহলে হিসাব করে আমি ক্যালকুলেশন করে দেখছি যে 6 এটা আসলে 10 বার চলে, এই লুপটা আসলে 10 বার চলে, 10 বার পরে এক্সের ভ্যালু আসে এটা এফ 6h, ঠিক আছে। এটা যদি একটু ক্যালকুলেশন করেন হাতে তাহলে দেখবেন প্রথমে কি 0 আছে, 0 থেকে 1 কমাইলে সবগুলো মান এফ হবে। এভাবে আপনি যখন 10 বার যখন এই লুপটা চলবে তখন দেখবেন যে আপনার এফ 6h এই মানটা আসতেছে, ঠিক আছে। এখানে সিম্পলি বলা আছে হাউ মেনি কোর অথবা থ্রেড আর দ্য ইন্টেল কোর i7 9700K প্রসেসর হ্যাভ। এখন এইটা ইন্টেলের একটা মডেলের নাম্বার দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে কোর i7 9700K, এটা দেখে আমি বুঝতেছি যে এটা আসলে 9 জেনারেশনের একটা প্রসেসর ইন্টেলের। কোর i7, এটা কোর i7 বলতে আসলে এখানে কোর i7 প্রসেসরগুলো সাধারণত 4 কোরের হয়ে থাকে, 4 কোরের হয়, 6 কোরের হয়, আবার 8 কোরেরও কিন্তু হয়। এখন 8 কোরের কোনগুলো যেগুলো হাই পারফরমেন্সের দরকার, যেমন হচ্ছে যে আপনি যদি গেমিং পিসি যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে এখন এই মডেলটার জন্য এটা একটা এই মডেলটা হচ্ছে একটা গেমিং প্রসেসর মডেল। সো এই জন্য এই গেমিংয়ের জন্য এখানে এই মডেলটার জন্য আপনার প্রসেসর কোর রাখা হয়েছে 8টা এবং থ্রেড হচ্ছে 8টা। তো সেই অনুসারে তাহলে রাইট আনসার হবে 8/8, কোর হচ্ছে 8টা, থ্রেড হচ্ছে 8টা, 8/8 আনসার। ওকে, তাহলে এখন হচ্ছে যে অ্যাসিউমিং দ্য এক্সিস্টেন্সি অফ এ স্টার্ট অ্যান্ড ইন নোডস ফর এ প্রোগ্রাম গ্রাফ, দ্য টোটাল নাম্বার অফ পাথ ইজ ইকুইভ্যালেন্ট টু মিনিমাম সেট অফ ফেস্ট ডাটা রিকোয়ার্ড টু টেস্ট দ্য সফটওয়্যার। এটা হচ্ছে অপশান এ। আচ্ছা, এরপরে হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফল্ট উইথ রেসপেক্ট টু এসএসএল এর ক্ষেত্রে এসএসএল এর রেসপেক্টে কোনটা ফলস। এসএসএল এর রেসপেক্টে আমরা সি অপশানে দেখতে পাচ্ছি যে এসএসএল ফাইনাল ভার্সন ওয়াজ এসএসএল 4, আসলে এসএসএল এর ফাইনাল ভার্সন হচ্ছে 3, তো সেই অনুসারে অপশান 3 হচ্ছে রাইট আনসার। সো এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে যে আমাদের নন ডিপার্টমেন্টের প্রশ্নগুলো আমি আর আপনাদেরকে না বলি, আমি শুধু ডিপার্টমেন্টগুলো আপনাদেরকে ব্যাখ্যা করলাম। এরপরে যদি কোনো প্রশ্নে যদি ডিটেলস ব্যাখ্যার প্রয়োজন হয় এখানে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে স্ট্যাকেটে জব সলিউশন, যারা এখনও জয়েন করতে পারেন। আর আইটি জব প্রিপারেশনের জন্য এবং প্যাটার্ন বেস জব প্রিপারেশনের জন্য আমাদের একটি বই রয়েছে স্ট্যাকেটে জব সলিউশন বইটি, এটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আপনারা নীলক্ষেত, রাজশাহী, চিটাগং, তারপরে গাজীপুর এসব এখানকার লাইব্রেরিগুলোতে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আগামী ভিডিও আমরা গত 25 তারিখেই যে পরীক্ষাটি হয়েছিল, আরেকটা পরীক্ষা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের কম্বাইন্ড ব্যাংক, সেইটার কোশ্চেনটা সলিউশন করব। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।